আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ মজা জব স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আচ্ছা, আপনারা অনেকে সালাম জানিয়েছেন এবং কেমন আছেন জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, শারীরিক এবং মানসিকভাবে অনেক সুস্থ আছি ইনশাআল্লাহ। তো আপনাদের ক্লাস শুরু করার আগে আজকে দুইটা একটু কথা বলতে চাই, অল্প একটু। সেটা হচ্ছে, আপনারা কিন্তু ইতিমধ্যে 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অনেকেই, এবং অনেকেই পরীক্ষা দিয়ে হয়তোবা আপনারা অনেকে ভালো পরীক্ষা দিয়েছেন, অনেকেই হয়তোবা একটুর জন্য হয়তোবা মিস হবে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, ওভারঅল বিসিএস পরীক্ষায় আপনারা অনেকে অ্যাটেন্ড করেছেন বা অনেকে সামনে করবেন। তো আপনাদের একটা কথা খুব জোর দিয়ে বলি, সেটা হচ্ছে আমাদের যে 75 দিনের যে ফ্রি ক্লাস, সেই ক্লাসের আপনারা জানেন যে আমাদের মোটামুটি 4টা বা 5টা, হ্যাঁ অনেক 6-7টা আমাদের ক্লাস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। কোনো ক্লাস 6টা বা 7টা। তো আমাদের এই 6টা এবং 7টা ক্লাস থেকে কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, আমাদের ফেসবুক পার্সোনাল যে প্রাইভেট যে গ্রুপটা রয়েছে, পাশাপাশি আমাদের পেজ যেটা রয়েছে, সেখানে কিন্তু আমরা পোস্ট আকারে দিয়েছি। মাত্র 6টা ক্লাস থেকে, অর্থাৎ 245 বা 240টা প্রশ্ন থেকে আমাদের যে প্রশ্ন কমনের যে একটা চিত্র, সেটা কিন্তু আপনারা ইতিমধ্যেই আমাদের পেজ থেকে জেনে গিয়েছেন। তো আমি যদি আমার বাংলা সাবজেক্টের কথা বলি, আমি শুধু বাংলার বলবো না, আমাদের কিন্তু বাংলা বলি, ম্যাথ বলি, জিকে বলি, আর ইংলিশ যেটাই আমরা বলি না কেন, আমাদের কিন্তু সবগুলো সাবজেক্ট থেকে মোটামুটি আপনি চিন্তা করতে পারবেন না যে এত অল্প প্রশ্নের ভিতরে 240 কি 50টা প্রশ্নের মধ্যে 7টা প্রশ্ন পাওয়া কমন বা 5টা প্রশ্ন কমন, এটা কিন্তু আসলে মোটেও আসলে কম বলা যায় না আসলে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে পরিশ্রম, আমাদের যে প্রচেষ্টা, শুধুমাত্র আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে আপনারা যেন যাতে করে ভালো পরীক্ষা দিতে পারেন, এটা হচ্ছে মেইন বিষয়। তো আমার বাংলা সাবজেক্টের কথা যদি বলি, তো আমার বাংলা সাবজেক্টটা কিন্তু মূলত যদি বলি যে আমার শুধুমাত্র 6 নম্বর ক্লাস থেকে হুবহু 2টা প্রশ্ন কমন ছিল। আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন বা অতীতে যারা যুক্ত ছিলেন, অলরেডি যুক্ত হয়েছেন, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা নিশ্চয় জানেন আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু আমরা ক্লাস সহ আমাদের পিডিএফ লেকচার কিন্তু দেয়া রয়েছে। আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন। আমার 6 নম্বর ক্লাসে শুধুমাত্র 35টা প্রশ্নের মধ্যে থেকে 2টা হুবহু প্রশ্ন কমন ছিল। হ্যাঁ, 2টা হুবহু প্রশ্ন কমন ছিল। আসলে এইটা বলার উদ্দেশ্যটা কি? এইটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এইটাই, যে আমরা যে বিশ্লেষণের মাধ্যমে প্রশ্নগুলো সংগ্রহ করি, বা আমরা যে অ্যানালাইসিস করার মাধ্যমে শুধুমাত্র যে কোন কোন প্রশ্ন করলে আসলে পরীক্ষার জন্য সুবিধা হবে, কমন পড়বে, সেই বিষয়গুলো কিন্তু আমরা মাথায় রেখে আমাদের প্রশ্নগুলো সিলেক্ট করা হয়। আর এটা বলার আরও একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে শুধুমাত্র আপনাদের বিসিএস এর জন্য, ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পরীক্ষা কিন্তু বিসিএস পরীক্ষা। তো সেই বিসিএস পরীক্ষাতে কিন্তু যদি এই অল্প কয়েকটা প্রশ্নের মধ্যে বা অল্প কয়েকটা ক্লাসের মধ্যে যদি এরকম কমন পড়ে, তো আশা করি ইনশাল্লাহ 11 থেকে যে 20তম গ্রেডে যে পরীক্ষাগুলো রয়েছে, পাশাপাশি আমাদের যে সামনে হেড টিচার বলি বা সামনে নিবন্ধন পরীক্ষা বলি, সবগুলো পরীক্ষা থেকে কিন্তু এখানে আমি বলবো না যে 100% কমন পড়বে, বাট এইটুকু নিশ্চিত থাকেন বা এইটুকু আপনারা আশ্বস্ত থাকতে পারেন, সেটা হচ্ছে যে পরীক্ষা টিকার মতো যতটুকু মার্ক দরকার, কাটমার্ক দরকার, ইনশাল্লাহ আমাদের এই 1000 যে প্রশ্ন, সে প্রশ্ন যদি কেউ ভালোভাবে বিশ্লেষণ করে, মনোযোগ সহকারে নোট করে যদি কেউ পড়তে পারে এবং মনে রাখতে পারে, আমি এইটুকু ইনশিওর করি যে ইনশাল্লাহ পরীক্ষায় টিকার মতো, যে কোনো পরীক্ষায় টিকার মতো যথেষ্ট হবে, মোর দেন এনাফ হবে ইনশাল্লাহ। তো এই ভরসাটা আপনারা রাখতে পারেন। আর পাশাপাশি যেহেতু আমরা অলরেডি 6টা আমার বাংলা ক্লাস, অলরেডি 7টা ক্লাস নেওয়া হয়ে গিয়েছে, তো আজকে আমি 8মতম দিনের মতো ক্লাস নিব। তো যেহেতু আমার 7টা ক্লাস অলরেডি শেষ, তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এইটাই, যে আমার যে অতীতের যে ক্লাসগুলো রয়েছে, দয়া করে একটু খাতায় নোট ডাউন করবেন। কেননা আপনি যদি এত এত আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, এটা কিন্তু একটা সময় গিয়ে আপনি এত ক্লাসগুলো কিন্তু আপনি চাইলে পিডিএফগুলো সহজে পাবেন না, খুঁজতে হবে অনেক সময়, বা ছন্ন ছাড়া একটা অবস্থা হবে। তো আপনি যদি একটু নোট করে পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষা যখন আসবে, তখন কিন্তু আপনার সব কিছু গোছালো থাকবে। বা অনেকের হয়তো মনে হতে পারে যে আমাদের যেহেতু বই আকারে বের হবে, তো আমরা বই বের করার পরে একটু ওয়েট করি। তো আমার অনুরোধ থাকবে, প্রতিটা ক্লাসে নোট আকারে সেগুলো আপনারা সংগ্রহে রাখবেন, যাতে করে পরীক্ষা আমাদের 30 বা 45 দিন পরে, 75 দিন পরে আপনারা পুরোপুরি একটা গাইডলাইন বলি আর নোট বলি সব কিছু আপনারা পেতে পারেন।
আচ্ছা, আচ্ছা, তো যেটা বলছিলাম, তো সেটা হচ্ছে আপনারা মূলত নোট করবেন। হ্যাঁ, নোট করে খাতায় যখন আপনি নোট ডাউন করবেন তখন কিন্তু একটা প্রথম যে ক্লাসটা নিয়েছি, পরবর্তীতে যে ক্লাসগুলো সেগুলো যখন সিকোয়েন্স আকারে থাকবে, এটা কিন্তু আপনার জন্য রিভিশনের জন্য খুব হেল্পফুল হবে। তো সুতরাং আপনারা যারা একটু সিরিয়াস যদি একটু হতে পারেন, তো আমি আশা করি এখান থেকেই মোটামুটি পরীক্ষা টিকার মতো ইনশাল্লাহ একটা মার্ক ক্যারি করা সম্ভব হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাক। আজকে আমরা দেখব 280তম পর্যন্ত প্রশ্নের ব্যাখ্যা সহ একটু দেখব। আজকে অষ্টমতম দিনের মতো, অর্থাৎ 8 নম্বর ক্লাসে দেখব 246 থেকে 280 নম্বর প্রশ্ন একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখুন, প্রথম যে প্রশ্নটা রয়েছে আমাদের সেটা হচ্ছে, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতাকে। আমরা কিন্তু ছোটবেলা থেকেই দেখে আসছি যে যখন রোজার শেষে যখন ঈদ চলে আসে, অর্থাৎ ঈদের আগের দিন কিন্তু এই গানটা যদি না বাজে, বিশেষ করে বিটিভি বলি আর যে কোনো টিভি চ্যানেলে, তাহলে কিন্তু অনেকটা বলা যায় যে মানে এটা হচ্ছে যে একটা ঈদের একটা অবিচ্ছেদ্য অংশ বলা যায়। তো এই গানটা না শুনে কিন্তু অনেকটা মনে হয় না যে এটা আসলে ঈদ মনে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে ঈদ এবং এই গানটা অনেকটা মানে বলবো যে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলা যায়, ছোটবেলা থেকে যেটা আমরা দেখে আসছি। তো এই গানটা আসলে, গানটির রচয়িতা কি এটা কিন্তু আমরা সবাই জানি। আর আমরা কিন্তু সবাই জানি এই গানটির রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, কাজী নজরুল ইসলাম যে আমাদের এই গানের রচয়িতা সেটা আমরা জানি, বাট এখান থেকে আর কী ধরনের প্রশ্ন হতে পারে, এটা কিন্তু 46তম BCS এর একটা কোশ্চেন ছিল। তো এখান থেকে যদি আরেকটু প্রশ্ন যদি বলা হয় যে এই প্রশ্ন থেকে আর কি ধরনের ব্যাখ্যা পড়লে আমরা মোটামুটি কমন পেতে পারি, যদি এই টাইপের প্রশ্ন আসে বা এই জায়গা থেকে প্রশ্ন আসে, খেয়াল করুন। তাহলে যদি বলা হয় কাজী নজরুল ইসলাম কিন্তু গানের হচ্ছে এই গানটার হচ্ছে কি করেন, রচনা করেন এবং সুর দেন। কাজী নজরুল ইসলাম এই গান রচনা করেন এবং সুর দেন, দুইটাই তিনি করেন, সুর দেন। এটা কত সালে করেন, সালটা একটু খেয়াল করি, কত সালে করেন এটা, 1931 সালে। আর এই গানটা প্রথম প্রকাশিত হয় কিন্তু 1932 সালে। এই গানটা প্রকাশিত হয় হচ্ছে 1932 সালে ফেব্রুয়ারিতে। তাহলে আমরা দুইটা বিষয় এখানে জানলাম। সেটা হচ্ছে, প্রথমে এই গানটা রচনা করেন সুর দেন কাজী নজরুল ইসলাম, যেটা কিনা 1931 সালে, এবং প্রকাশিত হয় 1932 সালের ফেব্রুয়ারিতে। এখন এই গানটা প্রথম যিনি গানটা করেন তিনি হচ্ছেন আব্বাস উদ্দিন। আব্বাস উদ্দিন কিন্তু 23 বছর বয়সে, মাত্র 23 বছর বয়সে তিনি এই গানটা হচ্ছে তিনি কি করেন, গান। তো আব্বাস উদ্দিন, তাহলে আমরা এখানে জানলাম কয়েকটা তথ্য। আব্বাস উদ্দিন, তাহলে প্রথম গান হচ্ছে কে, শিল্পী হচ্ছে আব্বাস উদ্দিন। তার বয়স যখন কিন্তু 23 বছর ছিল, শিল্পী হচ্ছে আব্বাস উদ্দিন 23 বছর বয়সে। তাহলে এখান থেকে আমরা যেগুলো প্রশ্ন পেলাম সেটা হচ্ছে কয়েকটা বিষয়। এই গানটা আসলে মূলত কত সালে লেখা হয়, কে সুর দেন, কে রচনা করেন, জানলাম আমরা 31 সাল। যদি বলা হয় 32 সাল, তাহলে এটা হচ্ছে প্রকাশিত 32 সালে ফেব্রুয়ারিতে হচ্ছে প্রকাশিত। এটা হচ্ছে 32 সালের ফেব্রুয়ারি হচ্ছে প্রকাশিত। এবং আব্বাস উদ্দিন কিন্তু প্রথম তিনি গান। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আপনারা এই প্রশ্নগুলোর অ্যান্সার অলরেডি জানেন তারা একটু কমেন্ট করবেন কাইন্ডলি। হ্যাঁ, এতে করে আপনাদের যেটা হবে, প্রশ্নগুলো যখন জানবেন অ্যান্সার করলে এটা হয় কি, আপনাদের রিভিশন হয়ে যায়। এবং পাশাপাশি যদি ব্যাখ্যা যদি কোনো কিছু থাকে, যদি মনে হয় যে এইটা এই রিলেটেড এরকম প্রশ্ন হতে পারে এই প্রশ্নের তাহলে সেটাও আপনারা করতে পারেন। আচ্ছা, মা তার সন্তানদের ভালোবাসেন, এটি কোন ধরনের বাক্য? এটা কিন্তু রিসেন্ট গত শুক্রবারে যে পরীক্ষাটা ছিল সেখানে কিন্তু আসছে। একটু খেয়াল করুন, মা তার সন্তানদের ভালোবাসেন, এটা কোন ধরনের বাক্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের জানি, তাই না? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, সরল বাক্য, যৌগিক বাক্য, বিভিন্ন ধরনের বাক্য, ইচ্ছামূলক। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে
যে আমরা আমাদের একটা বিষয় আমি একটু কথা বলি যে অনুজ্ঞা সূচকটা আসলে কি। অনুজ্ঞা সূচক, ইচ্ছা সূচক, প্রশ্নবোধক, অস্তিবাচক, এগুলো কিন্তু আমরা বাংলাটা আসলে মানে ইংলিশ পড়তে গিয়ে ব্যাপারটা এরকম যে বাংলার মিনিংগুলো আমরা জানি না। হ্যাঁ, বাংলা মিনিংগুলো আমরা অনেক সময় জানি না। যদি এরকম বলা হয় অনুজ্ঞা সূচকের ইংলিশটা যদি আমি একটু লিখে দেই এখানে, আচ্ছা এখানে লিখি ইম্পারেটিভ। আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে জানি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অপারেটিভ মানে আমরা জানি, অপারেটিভ মানে জানি হচ্ছে যে আমরা কি বোঝাই সাধারণত, অপারেটিভ হচ্ছে ইচ্ছা, প্রশ্নবোধক হচ্ছে ইন্টারোগেটিভ, এগুলো আপনারা জানেন। আর অস্তিবাচক হচ্ছে অ্যাফার্মেটিভ। এখন আপনাদের কাছে কিন্তু যখন এই ইংলিশটা বাদ দিয়ে যখন শুধু বাংলা ছিল তখন কিন্তু আপনাদের অনেক সময় কঠিন মনে হচ্ছিল, বাট আমি যখন এই বাংলাগুলোর ইংলিশ লিখে দিলাম এখন কি আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে? একটু খেয়াল করুন। আমরা কিন্তু জানি প্রশ্নবোধক চিহ্ন ক্ষেত্রে আমরা কি জানি, ইন্টারোগেটিভ, শেষে একটা প্রশ্নবোধক থাকবে। সেকেন্ড হচ্ছে ইচ্ছা সূচক, কি থাকবে, প্রার্থনা করা বা ইচ্ছা পোষণ করলে অপারেটিভ সেন্টেন্স, এটা কিন্তু আমরা জানলাম। আর হচ্ছে অনুজ্ঞা মানে কি, সাধারণত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেটাকে বলা হয়, ভার্ব দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ। আর অ্যাফার্মেটিভ হচ্ছে কি, অস্তিবাচক, অর্থাৎ নেগেটিভ কোনো কিছু বোঝাবে না। তাহলে আমরা যখন এটার অর্থটা জানলাম, ইংলিশ মিনিংটা জানলাম, তখন কিন্তু আমাদের কাছে এটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। মা তার সন্তানদের ভালোবাসেন, এটা কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য। এটা কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য বা হচ্ছে অস্তিবাচক। এখন কিন্তু আমাদের অ্যান্সার করতে একদম ক্লিয়ার মনে হচ্ছে। যদিও আমরা এই বাংলাগুলোর মিনিংগুলো ইংলিশে না লিখতাম তখন কিন্তু আমাদের একটু কঠিন মনে হতো যে আসলে অনুজ্ঞা সূচকটা আসলে কি, এটা আমরা জানি না অনেকে হয়তোবা। কিন্তু আমরা যখন একটু মিলিয়ে পড়ার চেষ্টা করব তখন কিন্তু আমাদের জন্য আরও অনেক ইজি হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। চর্যাপদের কতজন কবির পদ রয়েছে? চর্যাপদে কতজন কবির, একটু খেয়াল করি, চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? এখানে অ্যান্সার হচ্ছে 24 জন। অ্যান্সার হচ্ছে 24 জন। মণি দত্তের মতে হচ্ছে অ্যান্সার হচ্ছে 24 জন। আর হরপ্রসাদ শাস্ত্রীর মতে হচ্ছে 22 জন। তার মধ্যে হচ্ছে 22 জন, মণি দত্তের মধ্যে হচ্ছে 24 জন, আর হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে হচ্ছে 22 জন। আমরা জানি এটা কিন্তু টোটালে 46.5টি পদ পাওয়া গিয়েছে, 46.5টি পদ। চর্যাপদের মোট পদ হচ্ছে 46.5টি। এখন ব্যাপারটা হচ্ছে এখান থেকে আর কি ধরনের প্রশ্ন আসতে পারে? চর্যাপদের কতজন কবির পদ রয়েছে আমরা জানলাম 24 জন মণি দত্তের মতে, এবং হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে হচ্ছে কতজন, 22 জন, এবং 46.5টি পদ আমরা জানি পদ সম্পর্কে। এখন কথা হচ্ছে এই পদগুলোর মধ্যে সর্বোচ্চ বেশি পদ রচনা করেছেন কে? এটা একটু খেয়াল করি। সর্বোচ্চ বেশি পদ রচনা করেছেন হচ্ছে কার্ণপা। কতটি পদ রচনা করেছেন? 13টি পদ। আচ্ছা, 13টি পদ রচনা করেছেন। কার্ণপার কিন্তু কৃষ্ণাচার্য। কার্ণপাতকে কিন্তু কয়েকটা নামে জানি আমরা। যদি বলে কার্ণপাত যদি অপশনে না থাকে, কার্ণপাত কিন্তু ওনাকে আরও কি নামে পরিচিত সেটা একটু দেখি। কৃষ্ণাচার্য, বা যদি বলা হয় কৃষ্ণপাত। হ্যাঁ, তো এই দুইটা কিন্তু কার্ণপাকে আমরা এই কৃষ্ণাচার্য বা কৃষ্ণপাত নামেও কিন্তু অভিহিত করতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে প্রশ্নগুলো থাকবে সেখানে কিন্তু কার্ণপা না থেকে কৃষ্ণাচার্য বা কৃষ্ণপাতটাও থাকতে পারে। হ্যাঁ, কৃষ্ণপাতটাও থাকতে পারে। তো তাহলে আমরা কয়েকটা বিষয় জানলাম, এবং যে সকল দুইজন পদকর্তা রয়েছেন যারা কিনা আসলে কোনো পদই তাদের পাওয়া যায় না, দুইজন ব্যক্তির কোনো পদ পাওয়া যায় না, দুইজন ব্যক্তির কোনো পদ আমরা পাই না। কি কি? একটা হচ্ছে লারি ডম্বিপা, একটু লিখে নেবেন কষ্ট করে, লারি ডম্বিপা। আর একটা হচ্ছে তন্দ্রিপা, তো এই দুইজন পদকর্তা, এই দুইজন যে চর্যাপদের যে পদকর্তা রয়েছে সেই পদকর্তাদের কিন্তু তাদের কিন্তু কোনো পদ কিন্তু পাওয়া যায় না। তারা হচ্ছে লারিডম্বিপা, আরেকজন হচ্ছে কি তন্দ্রিপা, তো এই দুইজনের কোনো পদ আমরা পাই না।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। চর্যাপদের কিন্তু অনেকগুলো পড়া রয়েছে, তার মধ্যে থেকে আমরা প্রশ্ন রিলেটেড যেগুলো আসলে পরীক্ষায় আসার মতো জাস্ট সেগুলোই কিন্তু আমরা একটু নোট ডাউন করে দেব। তো আপনারা একটু কষ্ট করে হলেও একটু নোট করে নেবেন। আচ্ছা, অপ কি ধরনের উপসর্গ? উপসর্গ সম্পর্কে কিন্তু আমরা জানি, সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ। সংস্কৃত বা তৎসম উপসর্গ কতগুলো? আমরা জানি যে সংস্কৃত বা তৎসম উপসর্গ হচ্ছে কতগুলো? 20টি। খাঁটি বাংলা উপসর্গ 21টি, এগুলো কিন্তু আমরা জানি। যদি বলা হয় অপ, যেহেতু অপ কি ধরনের উপসর্গ? অপ হচ্ছে কি তাহলে? সংস্কৃত উপসর্গ। আমরা যে 20টা আছে, আমরা অপ, প্র, পরা, সমনে, এগুলো কিন্তু সবগুলো লিখলাম না, এগুলো কিন্তু খাঁটি সংস্কৃত বা তৎসম উপসর্গ, যেগুলো কিন্তু প্রায়ই পরীক্ষায় আসতে দেখা যায়। 30তম বিসিএস এর প্রশ্ন ছিল এটা। আচ্ছা, আপনারা হচ্ছে তৎসম উপসর্গ এবং খাঁটি বাংলা সহজে আরও যে উপসর্গগুলো রয়েছে ওগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, এবং ওগুলো কিন্তু পরীক্ষায় বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু পরীক্ষায় চলে আসে। ওকে, পরে একটু প্রশ্ন, স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? স্বদেশী আন্দোলনের পটভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? এটা হচ্ছে ঘরে বাহিরে। ঘরে বাহিরে, ঘরে বাহিরে। তো ঘরে বাহিরে ঘরে বাহিরে যে উপন্যাসটা রয়েছে এটা কিন্তু মূলত স্বদেশী আন্দোলনের পটভূমিতে। একটু খেয়াল করি, যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস কোনটি? প্রথম উপন্যাসটা হচ্ছে কোনটি? সেটা হচ্ছে ঘরে বাহিরে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম চলিত ভাষায় লেখা উপন্যাস হচ্ছে ঘরে বাহিরে, যেটা কিনা সবুজ পত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। সবুজ পত্র পত্রিকায়, সবুজ পত্র পত্রিকাতে 1916 সালে। তাহলে আমরা কি জানলাম? সবুজ পত্র পত্রিকায় 1916 সালে ঘরে বাহিরে উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। এটা কিন্তু হচ্ছে রাজনৈতিক উপন্যাস। এটা যদি বলি ঘরে বাইরে হচ্ছে একটা রাজনৈতিক উপন্যাস। এটা হচ্ছে রাজনৈতিক উপন্যাস। এবং ঘরে বাহিরে উপন্যাসের যদি কয়েকটা চরিত্রের কথা যদি বলি, গুরুত্বপূর্ণ বা কেন্দ্রীয় যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রের কথা যদি বলি, তাহলে বিমলা, সন্দীপ এবং হচ্ছে নিখিলেশ, হ্যাঁ, এগুলো হচ্ছে কি? চরিত্র। এগুলো হচ্ছে চরিত্র। তাহলে স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সম্পর্কে আমরা জানলাম। সেটা হচ্ছে ঘরে বাহিরে উপন্যাস, যেটা কিনা আসলে সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয় 1900 কত সালে? 16 সালে। এটা হচ্ছে তার চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস। এই উপন্যাসটাকে কেন্দ্র করে কিন্তু সত্যজিৎ রায় একটা কি বলে চলচ্চিত্র নির্মাণ করেন। সেটা হচ্ছে 1884 সালে। 1884 সালে একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়। চলচ্চিত্র নির্মাণ করেন কে করেন? সেটা হচ্ছে সত্যজিৎ রায়, বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তাহলে আমরা কিন্তু মোটামুটি ঘরে বাহিরে উপন্যাস থেকে কিন্তু বেশ কয়েকটা তথ্য জানলাম, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। লাশ কোন ধরনের শব্দ? প্রায়ই কিন্তু বিশেষ পরীক্ষায় আসা যায়। এবারও কিন্তু একটা প্রশ্ন ছিল, আসলে কি বলে এটাকে, বিশেষ্য থেকে বিশেষণ রূপ কি? এরকম এই টাইপের কিন্তু প্রশ্ন প্রতি বছরই পরীক্ষা হয়ে থাকে। তো আমরা একটু খেয়াল করি, লাশ কোন ধরনের শব্দ? লাশ হচ্ছে বিশেষ্য শব্দ, বা হচ্ছে এটা কি নাউন যেটাকে বলা হয় আর কি। আমরা আর কি বাংলা একটু কম বুঝি, বাট ইংলিশে লিখলে একটু আমাদের মনে হয় যে আমরা একটু বেশি বুঝি বা ভালো বুঝি আর কি, এরকম মনে হয়। হ্যাঁ, তো লাশ হচ্ছে যে নাউন। তো এটার যদি আমরা বিশেষণ বলি, বিশেষণ বা অ্যাডজেক্টিভের কথা যদি বলি, বিশেষণ হচ্ছে কি লাজুক। এটার বিশেষণ হচ্ছে কি হবে? লাজুক।
লাজুক। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। যে নারীর হাসি পবিত্র, এক কথায় তাকে কি বলে? এটা 18তম শিক্ষক নিবন্ধনে আসছে পরীক্ষার প্রশ্ন। যে নারীর হাসি সুন্দর তাকে এক কথায় কি বলে? এই নারী রিলেটেড যতগুলো প্রশ্ন আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। নারী রিলেটেড, যে যার হাসি সুন্দর, যে অবিবাহিত বা যার স্বামী মারা গিয়েছে বা স্ত্রী মারা গিয়েছে, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুবই আসে। হ্যাঁ, তো এই নারী বিষয়ক প্রশ্নগুলো আমরা একটু গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব। তো এখানে প্রশ্ন হচ্ছে যে নারীর হাসি পবিত্র তাকে বলে হচ্ছে শুচিস্মিতা। শুচিস্মিতা, পবিত্র হাসি। বাট এখানে পবিত্র না হয়ে যদি বলে যে নারীর হাসি সুন্দর, যদি বলা হয় যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় হচ্ছে সুস্মিতা। যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় সুস্মিতা, আর যে নারীর হাসি পবিত্র তাকে বলা হয় শুচিস্মিতা। শুচিস্মিতা, যে নারীর হাসি পবিত্র তাকে বলা হয় শুচিস্মিতা, আর যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় হচ্ছে সুস্মিতা। সুস্মিতা। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পূর্ববঙ্গ গীতিকা লোকপালা সময়ের সংগ্রাহক কে? পূর্ব বাংলা গীতিকার লোকপালা সময়ের সংগ্রাহক কে? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং এই রিলেটেড প্রশ্ন এবং এখান থেকে যে প্রশ্নগুলো থাকবে, আমি যে প্রশ্নগুলো, যে তথ্যগুলো দিব, এগুলো কিন্তু পরবর্তীতে যে কোনো চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করুন, পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সময়ের সংগ্রাহককে, যদি সংগ্রাহকের কথা বলছে, যেহেতু সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে, বাট যদি বলতো সম্পাদনা কে করেছেন, সম্পাদনা, সম্পাদনা করেছেন হচ্ছে, আচ্ছা এখানে লিখে দিই, সম্পাদনা, সম্পাদনা হচ্ছে, সম্পাদনা করেন হচ্ছে কে? দীনেশ চন্দ্র সেন। সম্পাদনা করেন হচ্ছে দীনেশ চন্দ্র সেন। দীনেশ চন্দ্র সেন হচ্ছে সম্পাদনা করেন, আর সংগ্রহ করেন হচ্ছে চন্দ্রকুমার দে। এখন কথা হচ্ছে ময়মনসিংহ গীতিকা থেকে, এগুলো একটু খাতায় নোট ডাউন করে নেবেন। হ্যাঁ, ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহ গীতিকা থেকে পরবর্তীতে এই নামটা হয় হচ্ছে, ময়মনসিংহ গীতিকা থেকে পরবর্তীতে নাম হয় হচ্ছে কি? পূর্ববঙ্গ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকা, অর্থাৎ ময়মনসিংহ গীতিকা এইটা কত সালে প্রকাশিত হয় যদি বলা হয় তাহলে হচ্ছে 1923 সালে অ্যান্সার। আর পূর্ববঙ্গ গীতিকা যেটা আছে সেটা প্রকাশিত হয় কত সালে? 1926 সালে। 26 সালে। এটা হচ্ছে কলকাতা থেকে প্রকাশিত হয়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কি হয়? পূর্ববঙ্গ গীতিকা প্রকাশিত হয়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। এখন এখন কথা হচ্ছে ময়মনসিংহ যে গীতিকা এইটা কিন্তু 1923 সালে প্রকাশিত হয়, এইটাই কিন্তু পরবর্তীতে নাম হয় কি? পূর্ববঙ্গ গীতিকা, যেটা কিনা 1926 সালে প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আর ময়মনসিংহ গীতিকা যদি বলা হয় কতটি ভাষায় ময়মনসিংহ গীতিকায় রচনা করা হয়েছে, সেটা অ্যান্সার হবে কি? 23টি। সেটা অ্যান্সার হবে হচ্ছে 23টি ভাষায়, কিন্তু 23টি ভাষায় এই ময়মনসিংহ রচনা করা হয়। এটা কিন্তু বিসিএস পরীক্ষার প্রশ্ন, রিসেন্ট 50তম বিসিএস এর প্রশ্ন ছিল ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় কি করা হয়, রচনা করা হয়? অ্যান্সার হচ্ছে 23টি। এখন খেয়াল করুন, ময়মনসিংহ গীতিকা কিন্তু প্রকাশিত হয় 23 সালে, তাহলে এই 23-এর সাথে কিন্তু এখানে 23টার কিন্তু একটা মিল আছে। আমরা মনে রাখার ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখতে পারি, 1923 সালে যেহেতু প্রকাশিত হয়েছে এবং এই 23-এর শেষে কত আছে? 23, তার মানে কি 23টা ভাষায় হচ্ছে রচনা করা হয়েছে। আমরা এইভাবে মনে রাখতে পারি। আচ্ছা, পূর্ববঙ্গ গীতিকা তাহলে আমরা জানলাম কি এটার পরবর্তীতে নাম হয় কি হয়েছে? পূর্ববঙ্গ গীতিকা, যেটা কিনা 1926 সালে প্রকাশিত হয়েছে কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এইটাই আবার পরবর্তীতে গিয়ে 1971 থেকে 1975 সালে এটার নাম হয়েছে হচ্ছে কি? প্রাচীন পূর্ববঙ্গ গীতিকা। প্রাচীন পূর্ববঙ্গ প্রকাশিত 1971 থেকে 1975 সাল পর্যন্ত প্রাচীন বাংলার প্রাচীন পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশিত হয়। তাহলে আমরা এখানে কয়েকটা তথ্য জানলাম। প্রথম তথ্য হচ্ছে ময়মনসিংহ গীতিকা প্রথম প্রকাশিত হয় হচ্ছে 1923 সালে, যেটা কিনা পরবর্তীতে পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশিত হয়, সেটা হচ্ছে 1926 সালে। 1926 সালে। আর শেষে যেটা হয় প্রাচীন, শেষে হয় কি? প্রাচীন, শেষে হচ্ছে প্রাচীন পূর্ববঙ্গ গীতিকা। ময়মনসিংহ গীতিকার থেকে পূর্ববঙ্গ গীতিকার থেকে প্রাচীন পূর্ববঙ্গ গীতিকা, এইটা প্রকাশিত হয়। এই প্রকাশনা কে করেন?
এটা হচ্ছে ক্ষিতীশ চন্দ্র মৌলিক। ক্ষিতীশ, আচ্ছা, ক্ষিতীশ চন্দ্র মৌলিক। ক্ষিতীশ চন্দ্র মৌলিক তিনি হচ্ছে 1971 থেকে 1975 সাল, 1971 থেকে 1975 সাল। 1971 থেকে 1975। তাহলে আমরা কিন্তু প্রায়ই পরীক্ষায় আসতে দেখা যায় ময়মনসিংহ গীতিকার সঙ্গে প্রশ্ন আসছে 1923, পূর্ববঙ্গ গীতিকা সম্পর্কে কিন্তু প্রশ্ন আসছে, কিন্তু পরবর্তীতে গিয়ে এই যে প্রাচীনতম পূর্ববঙ্গ গীতিকা এটা কিন্তু কোনো পরীক্ষায় আসে নাই। আপনারা ধরে রাখতে পারেন পরবর্তীতে যে কোনো প্রতিযোগিতামূলক প্রশ্ন থেকে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন দিতে পারে। প্রাচীন পূর্ববঙ্গ গীতিকা কত সালে প্রকাশিত হয়, যেটার অ্যান্সার হচ্ছে 1971 থেকে 75। আর এটার আসলে প্রকাশিত কে করেন? ক্ষিতীশ চন্দ্র মৌলিক নামে যে ব্যক্তিরা রয়েছেন উনি প্রকাশনা করেন। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটার অ্যান্সার কি হবে? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে অক্ষয় কুমার দত্ত। তো অক্ষয় কুমার দত্ত কি ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। কিন্তু এই তত্ত্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? যদি বলা হয় প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছে কে ছিলেন? তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা যদি ছিলেন হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু কি ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠাতা ছিলেন, অর্থাৎ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই দেবেন্দ্রনাথ কিন্তু কে ছিলেন? ইনি ছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিলেন হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি কিন্তু মূলত এই তত্ত্ববোধিনী পত্রিকাটা প্রতিষ্ঠা করেন আর সম্পাদনা করেছিলেন হচ্ছে অক্ষয় কুমার দত্ত। 255 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? পালামৌ। এই পালামৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা? এটার অ্যান্সার কি হবে? পালামৌ ভ্রমণ কাহিনী রচনা করেছেন হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। এই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় ভাই, অর্থাৎ এই সঞ্জীব চন্দ্রের ছোট ভাই ছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো সঞ্জীব চন্দ্রের যদি উল্লেখযোগ্য উপন্যাসের কথা যদি বলা হয় তাহলে মাধবীলতা। মাধবীলতা কিন্তু ছিল কিন্তু সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস। যদি বলা হয়েছে মাধবীলতা বা যদি বলা হয় হচ্ছে কণ্ঠমালা। মাধবীলতা বা হচ্ছে কি কণ্ঠমালা। এগুলো হচ্ছে কিসের নাম? এগুলো হচ্ছে উপন্যাসের নাম। কার উপন্যাস? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসের নাম। পরবর্তী প্রশ্নকে দেখি। উদ্ধৃতি চিহ্ন কত প্রকার? উদ্ধৃতি চিহ্ন হচ্ছে কত প্রকার? উদ্ধৃতি চিহ্ন দুই প্রকার। একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে একক উদ্ধৃতি এবং হচ্ছে জোড় উদ্ধৃতি। একক উদ্ধৃতি এবং হচ্ছে জোড় উদ্ধৃতি। একক উদ্ধৃতিটা কেমন? একক উদ্ধৃতি হচ্ছে উল্টা দিকে হবে, হ্যাঁ, একটা হচ্ছে কমাটা হবে একটু উল্টা দিকে। একক মানে কি? একটা কমা, আর এইদিকে হচ্ছে দুইটা কমা। এই দুটাকে বলা হয় হচ্ছে একক উদ্ধৃতি চিহ্ন। তো উদ্ধৃতি চিহ্ন কত প্রকার জানলাম? আমরা জানলাম দুই প্রকার। সেই কোন দুই প্রকার? একটা হচ্ছে একক উদ্ধৃতি। একক উদ্ধৃতি বলতে কি বোঝায়? এক পাশে, অর্থাৎ একটা কমা এই পাশে একটা কমা হবে, অপর পাশে একটা কমা হবে। আর জোড় উদ্ধৃতির কথা যদি বলা হয় বা ডবল উদ্ধৃতির কথা যদি বলা হয় সেক্ষেত্রে কি হবে? দুই পাশে দুইটা কমা থাকবে। ওকে, আচ্ছা, আপনারা অনেকেই কমেন্ট করছেন। যদি কোনো বুঝতে প্রবলেম হয় বা যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আপনারা, হ্যাঁ। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যতটুকু আপনাদেরকে প্রোভাইড করা যায় তথ্যগুলা। পরবর্তী প্রশ্ন খেলবে। প্রাচীন বাঙালি মুসলমান কবি কে? প্রাচীন বাঙালি মুসলমান কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। প্রাচীন বাঙালি মুসলমান কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীরের কিন্তু একটা বিখ্যাত, কি বলা যায়, আলোচিত বিখ্যাত হচ্ছে গ্রন্থ রয়েছে। সে কয়েকটা গ্রন্থ রয়েছে, তার মধ্যে একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে ইউসুফ জুলেখা কাব্য। এটা হচ্ছে তার হচ্ছে বিখ্যাত কাব্য। এই বিখ্যাত কাব্যটি চতুর্দশ শতকের শেষে এবং পঞ্চদশ শতকের শুরুতে এই গ্রন্থটি বা এই কাব্যটি তিনি রচনা করেন। এটা হচ্ছে বিখ্যাত কাব্যগ্রন্থ, শাহ মোহাম্মদ সগীরের বিখ্যাত একটা কাব্যগ্রন্থ।
তো তিনি এই কাব্যটা যখন রচনা করেন তিনি গৌড়ের শাসক ছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। তাহলে যদি প্রশ্ন করা হয় যে কোন শাসকের সময় ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করা হয়েছিল বা কোন শাসকের আমলে, এটা যদি বলা হয় তাহলে তাহলে গৌড়ের শাসক গিয়াসউদ্দিন আজম শাহ। গৌড়ের শাসক গিয়াসউদ্দিন আজম শাহ। গৌড়ের শাসক গিয়াসউদ্দিন আজম শাহ। তো এই গৌড়ের শাসক গিয়াসউদ্দিন আজম শাহর আমলে কিন্তু শাহ মোহাম্মদ সগীর তার এই বিখ্যাত কাব্য যেটা ইউসুফ জুলেখা সেটা হচ্ছে রচনা করেছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন খেয়াল করি। অন্ধযষ্টি, অন্ধি সন্ধি বাগধারাটার অর্থ কি? অন্ধি সন্ধি বাগধারাটার অর্থ হচ্ছে গোপন তথ্য। গোপন তথ্য। তো মুখস্থ বেস যেগুলো প্রশ্ন রয়েছে আপনাদেরকে একটু কথা বলি, যেগুলো মুখস্থ টাইপ অর্থাৎ মেমোরাইজিংয়ের যে বিষয়টা, যেমন বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক, তারপর পরিভাষা, এই শব্দগুলো প্রতিদিন মিনিমাম 10 থেকে 15টা করে আপনারা নিজের মতো করে পড়বেন। এতে করে যেটা হবে, একটা সময় গিয়ে দেখবেন 3-4 মাস পরে আপনার তথ্য ভাণ্ডারে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো জমা থাকবে। তো আমার রিকোয়েস্ট থাকবে যে বিগত প্রশ্নে যে প্রশ্নগুলো রয়েছে বিগত বছরের, সেই প্রশ্নগুলো প্রতিদিন 10টা থেকে 15টা আপনাদের নিজের মতো করে মেমোরাইজিংয়ের বিষয়গুলো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন হচ্ছে অজয় কুমার দত্ত, অ্যান্টনি ফিরঙ্গি, মাইকেল মধুসূদন দত্ত নাকি কালীপ্রসন্ন ঠাকুর, কালীপ্রসন্ন সিংহ ঠাকুর? এটার অ্যান্সার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। তো ইয়ং বেঙ্গল গোষ্ঠী মূলত কেমন ছিল? ইয়ং বেঙ্গল ছিল মূলত যারা ইংলিশে ভাবধারা অর্থাৎ ইংরেজি ভাবধারা পুষ্ট যে লেখক ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আর যারা হচ্ছে কুসংস্কার, সমাজের যে কুসংস্কারের বিরুদ্ধে যারা প্রথম হিন্দু কলেজের মধ্যে যারা প্রথম দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু একজন। মধুসূদন দত্ত হচ্ছে তার মধ্যে অন্যতম। তো ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন হচ্ছে মধুসূদন দত্ত। তো অজয় কুমার দত্ত সম্পর্কে আমরা জানি ইনি তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদনা করেছেন, যেটা আমরা একটু আগে পড়ে আসছি। তারপর হচ্ছে কালীপ্রসন্ন সিংহ যদি বলা হয় তাহলে ইনি হচ্ছে হুতমি ভাষার প্রবর্তক। হুতমি ভাষার প্রবর্তককে হুতমি ভাষার প্রবর্তক হচ্ছে কালীপ্রসন্ন ঠাকুর। এই তথ্যটা একটু নোট ডাউন করে রাখবেন। হুতমি ভাষার প্রবর্তক কে? কালীপ্রসন্ন ঠাকুর। আর অ্যান্টনি ফিরঙ্গি কে? অ্যান্টনি ফিরঙ্গি হচ্ছে কবিয়াল বলা হয়, এনাকে কবিয়াল বলা হয়। কবিয়ালটা আসলে কি? এনাকে বলা হয়েছে কবিয়াল। কবিয়ালটা হচ্ছে মূলত সেই সময়ে কবিয়াল হচ্ছে যারা আসলে তাৎক্ষণিকভাবে যে কোনো কবিতা অথবা গান রচনা করতে পারেন এবং সুর দান করতে পারেন তাৎক্ষণিকভাবে, ইমিডিয়েটলিভাবে তাৎক্ষণিক কবিতা বা গান রচনা করেন এবং তাদের সুর প্রদান করেন, তাদেরকে হচ্ছে মূলত কবিয়াল বলা হয়। তো এরকম একজন কবিয়াল হচ্ছেন কে ছিলেন? অ্যান্টনি ফিরঙ্গি। নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি, কোনটি শুদ্ধ বানান? হ্যাঁ, কোনটি শুদ্ধ বানান? এখানে খেয়াল করি মুমূর্ষ, সবগুলোই উচ্চারণই মুমূর্ষই হবে, বাট বানানের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। তো আমাদের পরীক্ষায় যেটা হয় মূলত আমরা আসলে এই মুমূর্ষ বানান তিনটাই রস্যকার আছে। এখানে প্রথমটা রস্য, শেষেরটা রস্য। এখানে শেষের দুইটা হচ্ছে দীর্ঘ, প্রথমটা হচ্ছে রস্য। তো এখন কথা হচ্ছে এই প্রশ্নটা মূলত আমরা পরীক্ষার সেন্টারে গিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় যে আসলে এইটা আসলে সঠিক কোনটা হবে বা কনফিউশন তৈরি হয়। তো এই কনফিউশনের জন্য আমরা একটু খেয়াল করব, আমরা যদি এটাকে রস্য এবং দীর্ঘ সাধারণত কি বলি? আমরা যখন বাংলা স্বরবর্ণ যখন উচ্চারণ করি, স্বরেও সরেয়া, রস্যই দীর্ঘ, রস্যও দীর্ঘ, তাহলে প্রথম কোনটা আসে? প্রথম কিন্তু আসে স্বরেও স্বর। আমরা যদি এইভাবে লেখা শুরু করি স্বরেও সরেয়া, রস্যই দীর্ঘ, রস্যও দীর্ঘ, রি, এ, ওই, ও, এভাবে কিন্তু 11টা আসবে। তো খেয়াল করি প্রথমে কিন্তু রস্যও আসবে, তারপরে কি আসবে? দীর্ঘ। তো রস্যৌরই কিন্তু এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ হিসেবে কিন্তু রস্যৌকার আমরা যে এইটা বুঝি। আর দীর্ঘও যেটা বুঝি সেটা হচ্ছে কিন্তু দীর্ঘৌকার, এইটা বুঝি। তো এখন কথা হচ্ছে যেহেতু এটা আগে সিকোয়েন্স অনুযায়ী সরেও থেকে যদি আমরা পড়া শুরু করি সিকোয়েন্স অনুযায়ী যেহেতু এটা আগে, তো আমরা এটার মানে 1 দিলাম। আর এটা যদি 2 ধরি তার মানে কি? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তার মানে হচ্ছে
আচ্ছা, তো এটার মানে যদি 1 আর এটার মানে 2 ধরি তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমরা কি জানলাম, এখানে অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে মুমূর্ষু, 2 নাম্বার অ্যান্সার। তো এখানে খেয়াল করি এই বানানে কিন্তু প্রথমে রস্যও রয়েছে আর শেষে হচ্ছে কি আছে, তারপর কি আছে দীর্ঘ, তারপরে আবার হচ্ছে রস্যও, আর উপরে হচ্ছে একটা রেফ আছে। তাহলে মুমূর্ষু বানানোর ক্ষেত্রে প্রথমে রস্যও, পরে দীর্ঘ, পরে আবার রস্যও। তাহলে সেক্ষেত্রে আমরা এটার মান যদি 1 ধরি, এটা 2 ধরি, তার মানে কি এটা কি হবে 121। আমরা যদি এভাবে চিন্তা করি 1 2 1 121 যদি চিন্তা করি, তাহলে 1 2 1 121 চিন্তা করে, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় ভুল হবে না, কারণ আমরা জানি একের হচ্ছে যে কি রস্যর হচ্ছে সংক্ষিপ্ত হিসাবে এটাও বলা যায়, আর দুর্গর হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, 121 এভাবে মনে রাখতে পারি। এটা আহামরি তেমন কিছুই না, জাস্ট আমার কাছে মনে হয়েছে যে এভাবে মনে রাখলে সহজ হবে, জাস্ট এইটাই আমি দেখাই দিলাম আর কি। ওকে, কোনটি উপন্যাস, একটু খেয়াল করি 27তম বিসিএস প্রশ্ন আসছে যে কোনটি উপন্যাস, নতুন চাঁদ, কন্যাকুমারী, গড্ডলিকা নাকি নেমেসিস, কোনটি উপন্যাস? এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। তো এখানে নতুন চাঁদ কিন্তু এটা কাব্যগ্রন্থ, নতুন চাঁদ হচ্ছে কাব্যগ্রন্থ। এটা কার কাব্য? নজরুলের কাব্য, কাজী নজরুল ইসলামের কাব্য হচ্ছে, কাজী নজরুলের কাব্য হচ্ছে নতুন চাঁদ। কন্যাকুমারী, গড্ডলিকা এবং নেমেসিস। তো কন্যাকুমারী নামে, কন্যাকুমারী হচ্ছে উপন্যাস, কন্যাকুমারী নামে কিন্তু 2টা উপন্যাস রয়েছে, 2জন লেখকের। একটু খেয়াল করি, খুবই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা প্রশ্ন। একটা হচ্ছে কোনটি উপন্যাস, অ্যান্সার হচ্ছে কন্যাকুমারী, কন্যাকুমারী হচ্ছে উপন্যাস। এই উপন্যাসটি লেখেন হচ্ছে কে? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক নামে এক ঔপন্যাসিক হচ্ছে কি করেন, কন্যাকুমারী উপন্যাস লেখেন। ঠিক একই নামে, এই একই নামে আরও একজন লেখক, লেখিকা বা উপন্যাসিক তিনি কি করেছেন, উপন্যাস লিখেছেন। তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে রাশিদা আক্তার। রাশিদা আক্তার। তো রাশিদা আক্তার এবং আব্দুর রাজ্জাক, রাশিদা আক্তার এবং আব্দুর রাজ্জাক, এই 2জন ব্যক্তি মিলেই, এই 2জন ব্যক্তি কিন্তু কন্যাকুমারী নামে কি করেছেন, উপন্যাস রচনা করেছেন। তো গড্ডলিকা মানে কি? গড্ডলিকাটা হচ্ছে গল্প গ্রন্থ, আর গড্ডলিকা হচ্ছে গল্প গ্রন্থ। এটা লিখেছেন কে? রাজশেখর বসু, রাজশেখর বসু। আর নেমেসিস আমরা নিশ্চয়ই জানি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বিভিন্ন জায়গায় এসে থাকে। সেটা হচ্ছে নেমেসিস হচ্ছে নাটক, কে লিখেছেন? নুরুল মোমেন, নুরুল মোমেন। আমরা এইভাবে মনে রাখতে পারি, নুরুল মোমেন। নেমেসিসের বানানের শুরুতে নুরু দিয়ে শুরু, আর নুরুলের বানানের শুরুতে নুরুল দন্তন্য দিয়ে শুরু। নেমেসিস নুরুল মোমেন, এখানে দন্তন্যতে হচ্ছে নুরুল, আর এখানে মেতে হচ্ছে কি মোমেন। এভাবে আমরা মনে রাখতে পারি। হ্যাঁ, নেমেসিস নাটক এটা লিখেছেন নুরুল মোমেন। আর গড্ডলিকা কে লিখেছেন? গড্ডলিকা লিখেছেন হচ্ছে রাজশেখর বসু। আর কন্যাকুমারী নামে কিন্তু একটা জায়গা রয়েছে, এটা হচ্ছে কন্যাকুমারী নামে তামিলনাড়ু, ভারতের তামিলনাড়ুর যে রয়েছে, অর্থাৎ আমাদের ম্যাপে যদি খেয়াল করি ঠিক শ্রীলঙ্কার উপরে যে জায়গাটা, তামিলনাড়ুর একটা জায়গায়, সেটা হচ্ছে নাম হচ্ছে কন্যাকুমারী। তামিলনাড়ুর একটা শহরের নামও কিন্তু কন্যাকুমারী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। কোন শব্দটিতে ক্রিয়া পদে দ্বিরুক্তি করেছে? কাকে কাকে, বারবার, হেসে হেসে। আমরা কিন্তু জানি এগুলো, এটা খুব ইজি প্রশ্ন। হাসার ইংরেজি শব্দ আমাদের কিন্তু একটা কথা বলি যে লাখ মানে হাসায়। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে লাগ, এটা হচ্ছে সবাই জানি, এটা হচ্ছে ভার। এলে ইউজেস, লাগ মানে কি? হাসি। তো হাসি যে সবাই জানি, ইংলিশ শব্দটা আমরা বুঝি, বাট হেসে হেসে কথা বলে, এটা হচ্ছে কি? এখানে বলছে ক্রিয়াপদের দ্বিরুক্তি। তার মানে কি? এখানে হাসা মানে হচ্ছে ভার, 2বার ভার হয়েছে, এটাই আর কি ক্রিয়াপদের দ্বিরুক্তি, অর্থাৎ ভার্বের দ্বিরুক্তি বা ক্রিয়ার দ্বিরুক্তি যেটা বোঝায় আর কি। আচ্ছা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কাব্যগ্রন্থের কবিকে? রফিক আজাদ, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায় নাকি শামসুর রহমান? একটু খেয়াল করি, যারা পারেন অবশ্যই কমেন্ট করবেন, যারা পারেন অবশ্যই কমেন্ট করবেন। এখন কথা হচ্ছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকেই? কাব্যগ্রন্থের কবিটা হচ্ছে শঙ্খ ঘোষ। এই কাব্যগ্রন্থটি লিখেছেন শঙ্খ ঘোষ, শঙ্খ ঘোষ।
তো শঙ্খ ঘোষের প্রকৃত নাম হচ্ছে কি? শঙ্খ ঘোষের প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। চিত্রপ্রিয় ঘোষ। শঙ্খ ঘোষের প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। শঙ্খ ঘোষের প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। চিত্রপ্রিয় ঘোষ। আর মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এই কাব্যগ্রন্থ মূলত 1984 সালে 1984 সালে প্রকাশিত হয়। 1984 সালে প্রকাশিত হয়। তো শঙ্খ ঘোষের আরও যদি কাব্যের কথা, যদি আরও একটি গুরুত্বপূর্ণ কাব্যের কথা যদি বলি, গুরুত্বপূর্ণ কাব্য হচ্ছে বাবরের প্রার্থনা। বাবরের প্রার্থনা। বাবরের প্রার্থনা এটাও কিন্তু শঙ্খ ঘোষেরই একটা গুরুত্বপূর্ণ কাব্য। তার গল্পগ্রন্থের কথা যদি বলি, গল্পগ্রন্থ হচ্ছে উর্বশীর হাসি। উর্বশীর হাসি। উর্বশীর হাসি। আর একটা হচ্ছে কি এখন সব অলিক। এখন সব অলিক। এখন সব অলিক মিথ্যা। তার মানে এখানে কাব্যগ্রন্থ সম্পর্কে জানলাম বাবরের প্রার্থনা। খেয়াল করি এখান থেকে যে টাইপের প্রশ্ন হতে পারে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে 1984 সালে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থর কবিকে শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে চিত্রপ্রিয় ঘোষ এবং কাব্যগ্রন্থ হচ্ছে বাবরের প্রার্থনা এবং গল্প গ্রন্থের নাম হচ্ছে কি উর্বশীর হাসি এবং এখন সব অলিক। তো আপনি এভাবে মনে রাখতে পারেন, উর্বশী যদি কোনো মেয়ের নাম ধরেন, সাপোজ কোনো মেয়ের সাথে কোনো ছেলের সম্পর্ক ছিল, কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে যদি আপনি বলেন যে উর্বশীর হাসি, তো হাসিটা সে এখন নাই, কেন? ব্রেকআপ হয়ে গেছে। কারণ কি এখন সব অলিক, তার মানে কি এখন এগুলো সব মিথ্যা, এই হাসিটা নাই। তার মানে উর্বশীর হাসি এখন সব অলিক, তার মানে সে ব্রেকআপ করার পরে তার এই হাসিগুলো আর মিথ্যা হয়ে গেছে সব কিছু। তো এইভাবে মনে রাখতে পারেন, এগুলো আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে মনে রাখতে পারেন। ওকে, জব শব্দের অর্থ কি? জব শব্দের অর্থ হচ্ছে জবান। জব শব্দের অর্থ হচ্ছে জবান। জবান। আর বেগম রোকেয়ার রচনা কোনটি? নিচের কোনটি বেগম রোকেয়ার রচনা? নিচের কোনটি বেগম রোকেয়ার রচনা? উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা 2016 সালে পরীক্ষায় এসেছিল। এখানে অপশনে দেওয়া রয়েছে মতিচুর, বলাকা, সাম্যবাদী নাকি অভাগীর স্বর্গ। কোনটা অ্যান্সার হবে? আমরা কিন্তু নিশ্চয়ই এটা জানি, মতিচুর। মতিচুর হচ্ছে কার? বেগম রোকেয়ার হচ্ছে রচনা। তো এই মতিচুর প্রবন্ধটি দুইটা খণ্ডে প্রকাশিত হয়। দুইটি খণ্ডে। তো প্রথম খণ্ড প্রকাশিত হয়, প্রথম খণ্ড যেটা সেটা প্রকাশিত হয় হচ্ছে 1904 সালে। 1904 সালে প্রকাশিত হয় প্রথম খণ্ড। মতিচুর প্রবন্ধটি বা মতিচুর গ্রন্থটি প্রকাশিত হয় হচ্ছে প্রথমে হচ্ছে দুইটি খণ্ডে প্রকাশিত হয়, দুইটি খণ্ডে রচনা করা হয়। প্রথম খণ্ড প্রকাশিত হয় 1904 সালে এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় হচ্ছে 1922 সালে। এটা একটু নোট ডাউন করে নেব, 1922 সালে। আর বলাকা হচ্ছে কার? বলাকা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, হচ্ছে কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। আর সাম্যবাদী কিন্তু আমরা জানি, সাম্যবাদী নজরুলের এবং অভাগীর স্বর্গ হচ্ছে কি? এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তো এই বিষয়গুলো একটু লিখে নেব আমরা। এই বিষয়গুলো একটু লিখে নেব। এখানে বলাকাটা কিন্তু একটা কাব্যগ্রন্থ, মতিচুর হচ্ছে প্রবন্ধ, বলাকা হচ্ছে কাব্যগ্রন্থ, সাম্যবাদীটাও নজরুলের কাব্য এবং অভাগীর স্বর্গ যেটা সেটা কিন্তু শরৎচন্দ্রের ছোট গল্প। এটা হচ্ছে ছোট গল্প, এটা একটু লিখে দিই, ছোট গল্প। এটা হচ্ছে শরৎচন্দ্রের ছোট গল্প। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি? চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি? যদি চয় চ বর্গ জয় জ লয় ল ডয় ড পয় প, তো এই টাইপের যদি যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে কোনো শব্দের মধ্যে, তাহলে কিভাবে? তাহলে
প্রথম যেটা যুক্ত বর্ণ থাকবে, প্রথম যুক্ত বর্ণ তুলে দিয়ে আমরা কি বসাবো? খণ্ডত্ব অথবা দ বসাবো, খণ্ডত্ব অথবা দ। তাহলে এখন খেয়াল করি চলচ্চিত্রের ক্ষেত্রে এখানে প্রথমে যে চটা রয়েছে, চলচ্চিত্রের ক্ষেত্রে প্রথমে চ যে রয়েছে সেটা কিন্তু উঠাই দিয়ে খণ্ডত্ব, তার মানে এখানে খণ্ডত্ব শুধু একটা অপশনই রয়েছে, তার মানে কোনটা? গ নাম্বার অপশনে। তাই এটা অ্যান্সার বোঝাই যাচ্ছে। তাহলে প্রথম চটা উঠাই দিয়ে, অর্থাৎ প্রথম ব্যঞ্জনটা উঠাই দিয়ে খণ্ডত্ব বসাবো, পাশাপাশি পরে যেই চটা থাকবে সেটা কিন্তু আমরা লিখে দেবো। যদি আরও একটা উদাহরণ দেই, যদি বলা হয় উল্লেখ, যদি বলা হয় উল্লেখটা যদি ভাঙাই তাহলে কি হবে? প্রথমে কি, প্রথম লটা উঠে যাবে। যেহেতু লয় ল, আমরা নিয়ম জেনেছি কি লয় ল, বর্গীয় জয় জ, চয় চ, এগুলো যদি থাকে সেক্ষেত্রে কি হবে? এগুলো যদি থাকে চয় চ, এগুলো যদি থাকে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথম যুক্ত ব্যঞ্জনটা উঠাই দিয়ে খণ্ডত্ব বসবে এবং পরে যেটা থাকবে সেটা বহাল থাকবে। তাহলে এখানে উল্লেখে যদি করা হয় তাহলে প্রথম লটা উঠাই যাবে, লটা উঠে যে খণ্ডত্ব বসবে, যোগ একটা যে লটা বাকি থাকবে সেটা এখানে বসে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আবার যদি বলে সজ্জন, এখানে সেম, সজ্জন যদি বলা হয়, সজ্জনের জায়গায় যদি বলা হয় তাহলে প্রথম দ্বন্দ্ব থাকবে, এখানে প্রথম বর্গীয় জয়ের পরিবর্তে কি হবে? খণ্ডত্ব, পরবর্তী বর্গীয় জ থেকে যাবে, সেটা এখানে বসাই দিব, বাস, সিম্পল। আর দ কোথায় বসবে? খণ্ডত্ব বসবে নাকি দ বসবে, এইটা নির্ভর করতেছে বানানের উপরে, বাংলা বানানের উপরে। আপনাকে যদি বলা হয় বিপদজনক, সেক্ষেত্রে কি হবে? যদি বলা হয়, আমি একটু উদাহরণ লিখে দেই, যদি বলা হয় বিপদজনক, সেক্ষেত্রে কি হবে? এখানে কিন্তু যদি বলা হয় বিপদজনক, হ্যাঁ বিপদজনক, এটাকে আমরা কিভাবে বিপদজনক, এটাকে আমরা ভাঙাবো কিভাবে? এখানে কি বর্গীয় জয় জ, বর্গীয় জয়ের পাশে খণ্ডত্ব বসাবো অথবা দ বসাবো। এখন কথা হচ্ছে আমরা উচ্চারণের সুবিধার জন্য কিন্তু আমরা কি বানানের নিয়ম হিসেবে জানি, এখানে কিন্তু ত যদি বসাই তাহলে কিন্তু হয় না। এটাকে আমরা কিন্তু কমন সেন্স, আমরা যদি বানানের নিয়ম নাও জানি, কমন সেন্সে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কি বসবে? এটা কিন্তু খণ্ডত্ব বসবে না, তার মানে এখানে কি বসবে? বিপদ, দ বসবে। এটা হচ্ছে বিপদ, এখানে দ বসবে, বিপদ। তাহলে এখানে বর্গীয় জয়ের পরিবর্তে কি বসালাম? দ বসালাম, সাথে কি থাকবে? যোগ দ, বিপদ যোগ জনক, বিপদজনক, এটাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি? 35তম বিশেষ প্রশ্ন, প্রথম সার্থক ট্রাজেডি নাটক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু এই একটার প্রশ্ন থেকে কয়েক ক্যাটাগরির প্রশ্ন হতে পারে। একটু খেয়াল করি আমরা, যদি বলা হয় বাংলাদেশের প্রথম সার্থক ট্রাজেডি নাটক যদি থাকে তাহলে সেটার অ্যান্সার হবে কোনটি? কৃষ্ণকুমারী। ট্রাজেডি যদি থাকে তাহলে অ্যান্সার হচ্ছে কৃষ্ণকুমারী। কিন্তু যদি প্রশ্নে থাকে যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি, এখানে কিন্তু দুইটা প্রশ্ন থাকবে। একটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক, আর একটা হচ্ছে বাংলা সাহিত্যের সার্থক শুধু নাটক, ট্রাজেডি থাকবে না। শুধু নাটক যদি হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে শর্মিষ্ঠা। দুইটা তথ্য জানলাম, একটা হচ্ছে ট্রাজেডি নাটক আর একটা হচ্ছে ট্রাজেডি বাদ দিয়ে শুধু সার্থক নাটক শর্মিষ্ঠা। তাহলে শর্মিষ্ঠা কিন্তু 1859 সালে প্রকাশিত হয়, সেটারই এক বছর পরে এই সার্থক নাটক এটা কিন্তু রচনা করেছেন কে? আমরা জানি হচ্ছে কি মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। তাহলে মাইকেল মধুসূদন দত্ত 1859 সালে শর্মিষ্ঠা নামে কি করেছেন? নাটক রচনা করেছেন, প্রথম সার্থক নাটক। তারই এক বছর পরে সেটা কি করেন? ট্রাজেডি নাটক তৈরি করেন, কৃষ্ণকুমারী। এটা হচ্ছে 1860 সালে লেখা হয় আর প্রকাশিত হয় হচ্ছে 1861 সালে। 1861 সালে হচ্ছে প্রকাশিত। তাহলে আমরা কয়েকটা তথ্য জানলাম, একটা হচ্ছে কৃষ্ণকুমারী আর একটা হচ্ছে শর্মিষ্ঠা। তো শর্মিষ্ঠা হচ্ছে 1859 সালে কি করা হয়? লেখা হয়, আর কৃষ্ণকুমারী হচ্ছে 1860 সালে লেখা হয় এবং 1861 সালে প্রকাশিত হয়। আর সদভার একাদশীটা হচ্ছে কি? সদভার একাদশী হচ্ছে এই দুইটা, সদভার একাদশী এবং নীল দর্পণ, একই ব্যক্তি লিখেছেন, একই লেখক। সেটা হচ্ছে কি? নীল দর্পণ কে লিখেছেন? দীনবন্ধু মিত্র। তো দীনবন্ধু মিত্র কিন্তু 1860 সালে এই যে নীল চাষের উপর ভিত্তি করে নীল দর্পণ 1860 সালে, এটাও কিন্তু 1860 সালে লেখা হয় নীল দর্পণ।
নাটক দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটা কিন্তু 1860 সালে লেখা হয়। আর সৎবার একাদশী যেটা, এটা লেখা হয় হচ্ছে 1866 সালে। 1866 সালে, দুইটাই হচ্ছে দীনবন্ধু মিত্রের লেখা। খেয়াল করুন, বিলাতি থেকে বিলাতি, এখানে ঠিক আছে, এটা বিলাতি হবে। হ্যাঁ, এটা একটু ঠিক করে নেবেন, এটা বিলাতি হবে, বিলাতি। আচ্ছা, বিলাতি থেকে বিলিতি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? স্বরসঙ্গতি, বিপ্রকর্ষ, সম্প্রকর্ষ নাকি অপিনিহিতি? বিলাতি থেকে বিলিতি। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের কিন্তু বিসিএস পরীক্ষায় রিসেন্ট একটা প্রশ্ন ছিল 50তম বিসিএসে, যে স্বরসঙ্গতির সংজ্ঞাটা আসলে কি? একই স্বরধ্বনির প্রভাবে অপর স্বরধ্বনি যদি পরিবর্তিত হয়, অর্থাৎ একই স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির যদি পরিবর্তন করা হয়, সেটাকে আমরা স্বরসঙ্গতি বলবো। স্বরসঙ্গতি পরীক্ষায় কিন্তু আসছে বিশেষে, যে স্বরসঙ্গতির সংজ্ঞাটা আসলে কি। একই ধ্বনির প্রভাবে যদি অন্য ধ্বনিটা প্রভাবিত হয়, চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেটা হচ্ছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতিকে যদি বলা হয় সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু খেয়াল করি অপশনগুলো একটু এখানে দেখি। বিলাতি, এখানে বিলাতি বলছে, তো বিলাতি থেকে কি আসছে? বিলিতি। এখানে বিলেত, এখানে কি সরিয়া আছে না? সরিয়া, বিলেত একটা সরিয়া। তো এখানে এসে কি হয়েছে? এখানে হচ্ছে রস্বই হয়েছে। তার মানে কি এখানে হচ্ছে রস্বই যোগ সরিয়া যোগ রস্বই হয়েছে। এটাই পরিবর্তন হয়ে কি হয়েছে? রস্বই যোগ রস্বই। অর্থাৎ পূর্ব যেই কি রয়েছে, ধ্বনি রয়েছে, সেই ধ্বনিটার প্রভাবে কিন্তু পরবর্তী ধ্বনিটা প্রভাবিত হয়েছে, চেঞ্জ হয়েছে। যদি পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী শব্দের ধ্বনিটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে সেটা হবে স্বরসঙ্গতি। আমরা যদি খেয়াল করি, মূলা যদি বলি, মূলাকে যদি আমরা ভাঙ্গাই, সেক্ষেত্রে কি এখানে কি আছে? এখানে হচ্ছে একটা রস্যৌ আছে, রস্যৌ যোগ সরিয়া আছে এখানে। তো এটার পরিবর্তে কি হয়েছে? মূলা থেকে কি হয়েছে এখানে? মূলো। তাহলে মূলো মানে কি? এখানে রস্যৌ যোগ ওকার যেটা, সেটা হচ্ছে মূল। তার মানে এখানে কি মূলা থেকে আসছে হচ্ছে মূল। এখানে ছিল কি রস্যৌ যোগ সরেয়া, পরবর্তীতে হয়েছে কি রস্যৌ যোগ ওকার, মূল। এটাই হচ্ছে কি স্বরসঙ্গতি। তো অনেক সময় প্রশ্ন হইতে পারে যে স্বরসঙ্গতির ইংলিশ কি, আসে কিন্তু পরীক্ষাতে। এটা স্বরসঙ্গতির ইংলিশটা হচ্ছে ভাওয়েল হারমোনি, HARMONY, ভাওয়েল হারমোনি। স্বরসঙ্গতির ইংলিশটা হচ্ছে ভাওয়েল হারমোনি। আচ্ছা, নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। জিব্রাইলের ডানা গ্রন্থের রচয়িতা কে? জেলা প্রাথমিক শিক্ষা অফিসার 2005, মিন্নাত আলী, শাহিদ আলী, আবরুশ নাকি বন্দে আলী মিয়া? খুব আনকমন প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা অফিসারে কিন্তু 2005 সালে প্রশ্ন এসেছিল। এই প্রশ্নগুলোই কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার শুধু আপনাদের একটা কথাই বলি, যে দয়া করে আপনারা আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো খুব গুরুত্ব সহকারে নোট ডাউন করেন এবং লেগে থাকেন। হ্যাঁ, লেগে না থাকলে আসলে বুঝবেন না যে আসলে আপনার চেঞ্জটা কতটুকু হচ্ছে। আচ্ছা, জিব্রাইলের ডানা গ্রন্থের রচয়িতা হচ্ছে শাহেদ আলী। জিব্রাইলের ডানা গ্রন্থটা প্রকাশিত হয় হচ্ছে 1953 সালে। 1953 সালে। তার অন্যান্য গল্পের মধ্যে রয়েছে হচ্ছে একই সমতলে। তার অন্যান্য গল্পের মধ্যে রয়েছে একই সমতলে। এবং তার উপন্যাসের মধ্যে যদি বলা হয়, তার উপন্যাস হচ্ছে, তার গুরুত্বপূর্ণ উপন্যাস যদি বলা হয় হৃদয় নদী হচ্ছে তার উপন্যাস, যেটা কিনা 1965 সালে প্রকাশিত হয়। 1965 সালে প্রকাশিত। আর একই সমতলে এটা হচ্ছে 1963 সালে প্রকাশিত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। ব্যষ্টি শব্দের বিপরীত শব্দ হচ্ছে সমষ্টি। হলদে পরীর দেশে কোন জাতীয় রচনা? হলদে পরীর দেশে হচ্ছে ভ্রমণ কাহিনী।
ভ্রমণ কাহিনী কার ভ্রমণ কাহিনী? এটা হচ্ছে জসিম উদ্দিনের ভ্রমণ কাহিনী। হলদে পরীর দেশে হচ্ছে জসিম উদ্দিনের ভ্রমণ কাহিনী। জসিম উদ্দিনের ভ্রমণ কাহিনীটা কোনটি? হলদে পরীর দেশে। তিনি মূলত একটা আন্তর্জাতিক প্রোগ্রামে গিয়েছিলেন, অর্থাৎ আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব। অর্থাৎ জসিমউদ্দিন কিন্তু আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসবে গিয়েছিলেন, গিয়ে ওখানে হচ্ছে তিনি যুগোস্লাভিয়ায় গিয়েছিলেন। অর্থাৎ তিনি যুগোস্লাভিয়ায় গিয়েছিলেন, যদিও এটা হচ্ছে ইউরোপিয়ান একটা কান্ট্রি। তো যুগোস্লাভিয়া যদিও এখন আর যুগোস্লাভিয়া নেই, এখানে ভেঙে সম্ভবত 7টা দেশ হয়েছে এখন বর্তমানে। তো তিনি হলদে পরীর দেশ বলতে মূলত যুগোস্লাভিয়াকে বুঝিয়েছেন, যদিও এখন দেশটা আসলে অনুপস্থিত, এখানে 7টা দেশ ভেঙে নতুন দেশ হয়েছে। তো সেই হলদে পরীর দেশ অনুপাতেই কিন্তু ভ্রমণ কাহিনীটা তিনি লিখেছিলেন, সেটা হচ্ছে জসিম উদ্দিন। তিনি এই বইতে বা এই ভ্রমণ কাহিনীতে একজন চিত্রকারের নাম লিখেছিলেন, তার নাম হচ্ছে এস এম সুলতান। তো প্রশ্ন হতে পারে এরকম, হলদে পরীর দেশ কোন জাতীয় রচনা? ভ্রমণ কাহিনী। কে লিখেছেন? জসিম উদ্দিন। এই ভ্রমণ কাহিনীতে একজন চিত্রশিল্পীর কথা বলেছে, তার নাম হচ্ছে এস এম সুলতান। ওকে, কোন শিল্পটিতে মুসলমানের চরিত্র আছে? কোন গল্পটিতে মুসলমানের চরিত্র আছে? মুসলমানের চরিত্র এক সমাপ্তি, হৈমন্তী, এক রাত্রি, কাবুলিওয়ালা। কাবুলিওয়ালাতে মুসলমান চরিত্র রয়েছে। এখানে চরিত্রের কথা যদি আমি একটু লিখে দেই, এখানে যদি বলে রহমত খুশি, হৈমন্তী সম্পর্কে আমরা জানি, অপু এবং হৈমন্তী। এক রাত্রি হচ্ছে সুরবালা। এগুলো চরিত্র, আমি চরিত্রের কথা লিখে দিচ্ছি এখানে, এগুলো চরিত্র। সুরবালা। এক রাত্রি গল্পের হচ্ছে, এক রাত্রি গ্রন্থের চরিত্র হচ্ছে কি? সুরবালা। আর কাবুলিওয়ালার চরিত্র হচ্ছে রহমত খুশি। আর সমাপ্তির চরিত্র কি? সমাপ্তি হচ্ছে, এগুলো সবগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, এগুলো সবই রবীন্দ্রের ছোট গল্প, এগুলো হচ্ছে সবগুলো রবীন্দ্রের ছোট গল্প। তো সমাপ্তি গল্পের চরিত্র হচ্ছে মৃন্ময়ী। সমাপ্তি গল্পের চরিত্র হচ্ছে মৃন্ময়ী। আর কাবুলিওয়ালা এটা কিন্তু 1892 সালে প্রকাশিত হয়। কাবুলিওয়ালা 1892 সালে প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। নিচের কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ? সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ হচ্ছে ইতল বিতল হচ্ছে 1965 সালে প্রকাশিত হয়। এটা চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়। এটা হচ্ছে চট্টগ্রাম থেকে প্রকাশিত হয় কি? ইতল বিতল, সুফিয়া কামালের শিশুতোষ। এবং সাজের মায়া এবং মৌনজীবন এগুলো হচ্ছে সুফিয়া কামালেরই হচ্ছে কাব্যগ্রন্থ। এখানে আরো একটা কাব্যগ্রন্থের নাম লিখে রাখতে পারি, সেটা হচ্ছে মায়া কাজল। সুফিয়া কামালের আরো একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি? মায়া কাজল। আর মৃত্তিকা মায়া এটা মূলত হচ্ছে কোনো কাব্যগ্রন্থ না, এটা হচ্ছে চলচ্চিত্র। এটা হচ্ছে একটা চলচ্চিত্র যেটা কিনা 2012 সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে বা বাংলাদেশ সরকারের 2012 সালে হচ্ছে এই চলচ্চিত্রটা নির্মাণ করা হয় বাংলাদেশ সরকারের, পুরোটা বাংলাদেশ সরকারের অর্থায়নে। আচ্ছা, এই চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে গাজী রাকায়েত। গাজী রাকায়েত। এই গাজী রাকায়েত হচ্ছে চলচ্চিত্রের পরিচালক। গাজী রাকায়েত হচ্ছে চলচ্চিত্রের পরিচালক। এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছে কে? গাজী রাকায়েত, পরিচালকিনী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। অশোক সৈয়দ কার ছদ্মনাম? আব্দুল মান্নান সৈয়দ। অশোক সৈয়দের ছদ্মনাম হচ্ছে আব্দুল মান্নান সৈয়দ। ইনি মূলত হচ্ছে 1943 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। কোথায়? ইসামতি নদীর তীরে
এগুলো একটু লিখে রাখবেন। ইসামতি, ইসামতি নদীর তীরে, ইসামতি নদীর তীরে, এগুলো কোনো বইয়ে পাবেন না আপনি। হ্যাঁ, এগুলো কোনো বইয়ে পাবেন না। হ্যাঁ, একটু কষ্ট করে লিখে নেন, এগুলো কোনো বইয়ে ব্যাখ্যা এভাবে পাবেন না। ইসামতি নদীর তীরে জালালপুর গ্রামে, জালালপুর গ্রামে। এখানে যেগুলো পরীক্ষা আসার মতো জাস্ট সেগুলোই কিন্তু আমরা এখানে লিখে, সেগুলো কিন্তু আমাদের প্রশ্নে রেখে দিয়েছি। সুতরাং এখানে গুরুত্ব কম ভাবার কোনো সুযোগ নাই। তো অশোক সৈয়দ কার ছদ্মনাম আমরা জানলাম? আব্দুল মান্নান সৈয়দ, যিনি কি 1943 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ইসামতি নদীর তীরে জন্মগ্রহণ করেন। ইসামতি নদীর তীরে জন্মগ্রহণ করেন। তাকে হচ্ছে কিন্তু পরাবাস্তব, তিনি কিন্তু পরাবাস্তব কবি নামে পরিচিত ছিলেন। পরাবাস্তব কবি। তাকে পরাবাস্তব কবি বলা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে পঞ্চপদ কোন সমাসের উদাহরণ? পঞ্চপদ কোন সমাসের উদাহরণ? এটা অ্যান্সার হচ্ছে কি দ্বিগু সমাস। কারণ আমরা জানি যদি সংখ্যা থাকে, তাহলে দুইটা সমাস হইতে পারে। একটা হচ্ছে দ্বিগু সমাস, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে দ্বিগু সমাস, আর একটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। তো দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা যেটা জানি সংখ্যাবাচক বহুব্রী। তো কথা হচ্ছে দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা কি জানি? দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে পরপদ প্রধান থাকবে, অর্থাৎ যেটা বোঝাবে সেটাই বোঝাবে। মানে কমাটা কেমন, মানে কথাটা কেমন হয়ে গেল না? যেটা বোঝাবে সেটাই বোঝাবে, এটা আবার কেমন কথা? একটু খেয়াল করুন। যদি বলা হয় দোতলা, এখানে দোতলা বলতে কি বোঝায় আসলে? এখানে দোতলা বলতে আপনাকে যদি বলা হয় আপনি এখন দোতলায় যাবেন, তাহলে আপনি কোথায় যাবেন? তিনতলায় গিয়ে উঠবেন না দোতলায় যাবেন? এক্স্যাক্টলি কিন্তু দোতলাতে গিয়ে পৌঁছাবেন। বা যদি আপনাকে বলা হয় হচ্ছে এ পাশে যদি আমি বলি, যদি আপনাকে বলা হয় পঞ্চগড়, বা যদি বলা হয় ত্রিশাল, এখানেও কিন্তু সংখ্যা রয়েছে। খেয়াল করুন, এখানেও সংখ্যা রয়েছে, এখানেও পঞ্চর পরে সংখ্যা। তাহলে ব্যাপারটা কোথায় সংখ্যাবাচক বহুব্রী, কোথায় দ্বিগু? এটার হচ্ছে সহজভাবে বোঝার উপায় হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী ক্ষেত্রে এটা এক্স্যাক্টলি অর্থ মিন করবে না, ভিন্ন অর্থ মিন করবে। যেখানে দেখুন পঞ্চগড় বলতে কিন্তু পঞ্চও মিন করতেছে না, গড়ও মিন করতেছে না, এটা কি মিন করতেছে? একটা জেলা বোঝাচ্ছে। আবার ত্রিশাল কিন্তু এখানে তিনও বোঝাচ্ছে না, শালও বোঝাচ্ছে না, এটা কিন্তু একটা জায়গা বোঝায়। ত্রিশাল হচ্ছে ময়মনসিংহের একটা জায়গার নাম। তো একটা অন্য কিছু বোঝাবে। যদি অন্য কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী হবে। আর যদি কোনো কিছু না বোঝায় সেক্ষেত্রে কি হবে? আর যদি কোনো কিছু না বোঝায়, যদি বলা হয় পঞ্চপদ কোন সমাসের উদাহরণ? তাহলে দ্বিগু সমাস। যদি বলে পঞ্চপদের সমাহার, বা যদি বলা হয় হচ্ছে পঞ্চ নদীর সমাহার, এই সকল ক্ষেত্রে কিন্তু কি হবে? দ্বিগু সমাস। এখন মজার ব্যাপার হচ্ছে এই দ্বিগু সমাসটাকে কিন্তু কর্মধারায় সমাস হিসেবে কল্পনা করেছেন কে? এই দ্বিগু সমাসকে কর্মধারায় সমাস হিসেবে চিন্তা করেছেন কে, বা কর্মধারায় সমাস হিসেবে কথা বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মানে এই লোকটা আসলে প্রায় সব জায়গায় খুব ঝামেলা করে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় জায়গাতে ঝামেলা করে। এই যে কারকের ক্ষেত্রে দেখবেন, সম্বোধন কারকের ক্ষেত্রে এক ঝামেলা করে বসায় আছে। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো দ্বিগু সমাসকে তিনি কর্মধারায় সমাসের সাথে তুলনা করেছেন, বা কর্মধারায় সমাস হিসেবে চিন্তা করেছেন বা কল্পনা করেছেন। ওকে, এখন দেখি অপু এবং দুর্গ চরিত্র দুটি কোন উপন্যাসের? অপু এবং দুর্গ চরিত্র হচ্ছে পথের পাঁচালী উপন্যাসের। পথের পাঁচালী কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। ভূষণ বন্দ্যোপাধ্যায়। আর দিবারাত্রি কাব্য কি? এটা হচ্ছে উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দিবারাত্রির কাব্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে দিবারাত্রি কাব্য। আর বোবা কাহিনী কার? বোবা কাহিনী হচ্ছে জসীমউদ্দিনের উপন্যাস। জসীমউদ্দিনের উপন্যাসের নাম হচ্ছে কি? বোবা কাহিনী। আর নৌকাডুবি হচ্ছে কার? নৌকাডুবি হচ্ছে রবীন্দ্রের। নৌকাডুবি হচ্ছে কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। নৌকাডুবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এখন হচ্ছে পথের পাঁচালী হচ্ছে অপু এবং দুর্গা চরিত্র দুটি হচ্ছে কার? পথের পাঁচালী উপন্যাসের চরিত্র। যদি দিবারাত্রি কাব্যর কথা যদি বলা, এই উপন্যাসের চরিত্রের কথা যদি বলা হয়, তাহলে হেরম্ব। একটা চরিত্রের কথা যদি বলি তাহলে হচ্ছে হেরম্ব। আর নৌকাডুবির কথা যদি বলা হয় এবং বোবা কাহিনীর কথা যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে যদি একটু খেয়াল করি, নৌকাডুবির ক্ষেত্রে যদি বলা হয়, নৌকাডুবির ক্ষেত্রে হচ্ছে যে কমলা এবং রমেশ।
আর বোবা কাহিনীর চরিত্র হচ্ছে আজাহের। আচ্ছা, এগুলো মোটামুটি এই কয়টা চরিত্র জানলেই আশা করি মোটামুটি হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে কিন্তু শুধুমাত্র একটা অপশনের চরিত্র দেখিনি, কয়েকটা অপশন খেয়াল করেছি। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের নোট ডাউন করে নিতে হবে। তো এইভাবে কিন্তু বিভিন্ন প্রশ্নের যে ব্যাখ্যা সহকারে চরিত্র দেওয়া, এগুলো কিন্তু আপনি সহজে চাইলেও কোথাও পাবেন না। একটু কষ্ট করে এগুলো লিখে নেবেন। হ্যাঁ, এগুলো লিখে নেবেন যাতে করে আপনাদের পরবর্তীতে সুবিধা হয়। উইজডম শব্দের অর্থ হচ্ছে কি? উইজডম শব্দের অর্থ আমরা জানি প্রজ্ঞা। প্রজ্ঞা। চারু এবং অমল চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? চারু এবং অমল, এটা হচ্ছে নষ্টনীড়। নষ্টনীড় হচ্ছে 1901 সালে প্রকাশিত হয়। নষ্টনীড় 1901 সালে প্রকাশিত হয়। চারু এবং অমল চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় ছোট গল্পের চরিত্র। এই চারু থেকে একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়। এই গল্প থেকে, ছোট গল্প থেকে একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়, সেটা হচ্ছে চারুলতা। চলচ্চিত্রের নাম হচ্ছে চারুলতা। এই চারুলতা চলচ্চিত্রটি নির্মাণ করেন হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় কত সালে? এটা হচ্ছে 1964 সালে। 1964 সালে চারুলতা নামে চলচ্চিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায়ের। চারুলতা নির্মাণ করেন। একটু খেয়াল করুন, এটা এভাবে মনে রাখতে পারেন, যেহেতু নষ্টনীড়ের একটা চরিত্রের নাম হচ্ছে চারু, তো সেই চারু থেকে কিন্তু মূলত চারুলতা আসছে চলচ্চিত্রের নাম। এভাবে মনে রাখতে পারেন আপনারা। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি আমরা জানি? দুইটি। একটা হচ্ছে কি? ওই, এবং আরেকটা হচ্ছে কি? ও। এই দুইটাকে আমরা কি বলবো? যৌগিক স্বরধ্বনি। আচ্ছা, এখন হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে সূর্যের দিন, খোয়াবনামা, আরেক ফাল্গুন, আর্তনাদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে সূর্যের দিন। এটা লিখেছেন হচ্ছে হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস লিখেছেন হচ্ছে হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস লিখেছেন হচ্ছে হুমায়ুন আহমেদ। খোয়াবনামা জানি আমরা আখতারুজ্জামান ইলিয়াস। তারপর কি অপশন রয়েছে? আরেক ফাল্গুন লিখেছেন হচ্ছে জহির রায়হান। আর আর্তনাদ লিখেছেন হচ্ছে শওকত ওসমানের হচ্ছে উপন্যাস। এটা লিখেছেন হচ্ছে কে? আর্তনাদ উপন্যাসটা লিখেছেন শওকত ওসমান। যেটা কিনা 1985 সালে প্রকাশিত হয়। 1985 সালে প্রকাশিত হয়। আর সূর্যের দিন যেটা, এটা হচ্ছে 1986 সালে প্রকাশিত হয়। 1986 সালে প্রকাশিত হয়। তো যাই হোক, আজকে মোটামুটি এই পর্যন্তই থাকবে। অর্থাৎ আমি কিন্তু আজকে যে 35টা প্রশ্ন সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি ব্যাখ্যা সহকারে। আশা করি আপনারা এই প্রশ্নগুলোকে নোট ডাউন করে নেবেন, এবং নোট ডাউন করার মাধ্যমে আপনারা পরবর্তীতে যেই ক্লাসগুলো হবে যাতে করে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। আমি বারবার একটা কথা বলি, নোট ডাউনের মাধ্যমে আপনারা ভালোভাবে গুছিয়ে পড়ার জন্য নোট ডাউন অবশ্যই করতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।